হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। দেখো, অবভিয়াসলি আমাদের এই যে ডাব্লিউবিসিএস রিলেটেড ক্লাস, এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি আজকে, সেটা হলো আর্টিকেল 20। আর্টিকেল 20 কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আমি যদি একটু আর্টিকেল 20 সাব ক্লস গুলো দেখে নিই, প্রথমে দেখো আর্টিকেল 20 তে বলা হয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। অর্থাৎ আমরা জানি প্রথম একজন মানুষকে যখন আটক করা হয় সেটাকে আমরা বলি ডিটেন। তারপর যখন তাকে তার সাথে হয়তো কথাবার্তা বলা হচ্ছে, এবং পুলিশ হয়তো কথাবার্তা বললো, বা যিনি এক্সিকিউটিভ আছেন, সিবিআই, ইডি, যাই হোক না কেন, সে যদি কথাবার্তা বলে দেখে যে তার কথায় কোনো অসঙ্গতি আছে এবং কিছু প্রমাণ পাওয়া যায়, তখন সেক্ষেত্রে কিছু তাকে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়। যদি অ্যারেস্টের ক্ষেত্রেও কিছু প্রোটেকশন আমাদের কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে, আর যখন ডিটেন বা অ্যারেস্ট করা হয় তখন যে প্রোটেকশন আমাদের সংবিধান দিয়েছে, সেই প্রোটেকশন গুলো আর্টিকেল 22 তে মেনশন আছে। ন্যাচারালি অ্যারেস্ট করার পর তারপর তার বিচার বা ট্রায়াল হয়, এবং ট্রায়ালের পর তারপর কিন্তু তাকে কনভিক্ট করা হয়, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয়। কনভিক্ট করা হতে পারে, অথবা যদি উপযুক্ত প্রমাণ তার এগেনস্টে এক্সিকিউটিভ বা পুলিশ জোগাড় না করতে পারে, চার্জশিট না দিতে পারে নির্দিষ্ট সময়ে, যে আইনে যে বলা আছে সেই সময় অনুযায়ী, তাহলে তাকে রিলিজ করে দিতে হবে, কারণ সে তখন দোষী নয় সেটাই ধরে নিতে হবে। কনভিকশনের ক্ষেত্রে যে প্রোটেকশন গুলো আছে সেটা আমাদের সংবিধানের আর্টিকেল 20 তে বলা আছে। তো দেখো, এখানে মেনলি তিনটে যে আর্টিকেল 20 যে তিনটে সাব ক্লস, সেখানেই কিন্তু প্রোটেকশন গুলোর কথা বলা আছে। একটা হলো নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, নেক্সট হলো নো ডাবল জিওপার্ডি, আর তারপরেরটা হলো নো সেলফ ইনক্রিমিনেশন। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল এর মানে হলো, যখন একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তারপর যখন তার ট্রায়াল হওয়ার পর তার কনভিকশন হচ্ছে, যেদিন সে ওই পার্টিকুলার ক্রাইমটা কমিট করেছিল, সেই পার্টিকুলার দিনে সেই ক্রাইমের জন্য যে শাস্তি আছে তাকে কিন্তু সেই শাস্তি দিতে হবে। convicted if any offense except for a violation of law in force at the time of the commission of the act। আমি যেটা বারবার বলছি, যেদিন সে ওই কাজটা করছে, কোন একটা ক্রাইম কমিট করছে, সেই দিনের বেসিসে কিন্তু শাস্তি দিতে হবে। সাবজেক্টেড টু এখানে দেখো, নট সাবজেক্ট টু এ পেনাল্টি গ্রেটার দ্যান দ্য প্রেসক্রাইবড বাই দ্য ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। ধরো 2016 সালে কেউ একটা ক্রাইম করেছে, একটা মার্ডার করেছে। 2019 সালে, ধরো 2016 সালে এই ক্রাইমের ক্ষেত্রে 15 বছরের ইমপ্রিজনমেন্ট ছিল, 15 বছরের যে শাস্তি ছিল। 2019 সালে আইন চেঞ্জ হয়ে সেটা 20 বছরের শাস্তি হয়েছে। 2022 সালে ফাইনালি যখন কনভিক্ট হচ্ছে সেই দোষী, তখন তাকে যে জেলের শাস্তি দেওয়া হবে, যে যত বছর ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে, সেইটা কিন্তু 15ই থাকবে, সেটা কিন্তু 20 হবে না। কেন? কারণ যখন সে মার্ডারটা করছে 2016 সালে, তখন শাস্তি ছিল 15 বছর, তো তাকে 15 বছরের শাস্তিটাই পেতে হবে। নো ডাবল জিওপার্ডি মানে হলো, নো পার্সন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। অর্থাৎ তুমি যদি কোনো দোষ করে থাকো, সেই একটা দোষের জন্য তোমাকে একবারই তুমি শাস্তি পাবে। এমন নয় যে একবার তুমি একটা, ধরো খুন করে এলে, ধরো তুমি একজন ব্যক্তিকে খুন করেছো যার নাম এ, তুমি তাকে খুন করার জন্য 15 বছরের ইমপ্রিজনমেন্ট তোমার হয়েছে। তারপর তুমি 15 বছর পর যখন বাড়ি ফিরে এলে, তারপর একে খুন করার জন্য আবার 15 বছরের জেল, সেটা কখনোই আহ, মান্যতা পাবে না। কারণ একই ব্যক্তিকে খুন করার জন্য তুমি দুবার জেল খাটবে না। হ্যাঁ, তুমি যদি ফিরে এসে আবার অন্য একজন ব্যক্তি বি কে খুন করো, আবার তুমি জেল খাটবে। সেম অফেন্সের জন্য তুমি কিন্তু একবারের বেশি, মোর দ্যান ওয়ান্স, প্রসিকিউটেড বা পানিশড হবে না। এই হলো নো ডাবল জিওপার্ডি। আর লাস্টেরটা হলো নো সেলফ ইনক্রিমিনেশন। নো পার্সন অ্যাকিউজড অফ এনি অফেন্স, যিনি অভিযুক্ত তাকে আমরা অ্যাকিউজ বলি, শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেনস্ট হিমসেলফ। অর্থাৎ যিনি অভিযুক্ত তিনি নিজের বিরুদ্ধে কখনো সাক্ষী দেবেন না। এমন হতেই পারে যে আজকে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এবং সেই সময় কি হলো না, সেই সময় তোমাকে পুলিশ অ্যারেস্ট করলো, হয়তো তুমি কোনো দোষ করোনি, অন্য কেউ একটা খুন করেছে, কিন্তু যে খুন করেছে সে হয়তো খুব প্রভাবশালী একজন ব্যক্তি, তাকে অ্যারেস্ট না করে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করে ফাঁসিয়ে দিল। এরপর তোমাকে যখন কোর্টে তোলা হলো, ন্যাচারালি তুমি যখন পুলিশের চাপে পড়ে তুমি যদি বলেও ফেলো যে আমিই খুন করেছি, মানে মিথ্যাভাবে তোমাকে দিয়ে যদি বলানো হয়, সেক্ষেত্রে কোর্ট কিন্তু পরিষ্কার বলবে, আপনি যদি বলেও থাকেন যে আপনি খুন করেছেন, তবুও এক্সিকিউটিভের দায়িত্ব, পুলিশের দায়িত্ব হলো আপনি খুন করেছেন সেটা প্রমাণ করা। এবং কি হয়, যখন যে আইনে তোমায় ধরা হচ্ছে, ধরো একটা সিআরপিসি, আইপিসি যে আইনে তোমায় ধরা হচ্ছে, সেই আইনে বলা থাকে যে কতদিনের
মধ্যে চার্জশিট দিতে হবে, অর্থাৎ তোমার এগেনস্টে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে এক্সিকিউটিভকে সেটা দিতে হবে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চার্জশিট সে না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি নিজের বিরুদ্ধে কখনো সাক্ষী দিতে পারবে না। ইনফ্যাক্ট তোমরা অনেকে জানো যে আমরা যে সমস্ত টেস্ট গুলো করি, যেমন লাই ডিটেক্টর টেস্ট, হয়তো অনেকে জানবে। তারপর যেমন ধরো ডিএনএ ম্যাপিং, এই ধরনের যে টেস্ট গুলো হয়, বা নার্কো অ্যানালিসিস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু পুলিশ যদি এই টেস্ট গুলো করতে চায়, যেক্ষেত্রে মানুষ নিজের বিরুদ্ধেই নিজে কথা বলে অবচেতন মনে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু কোর্টের পারমিশন লাগবে। কোর্টের পারমিশন ছাড়া কিন্তু এগুলো করা যাবে না। কারণ এগুলো করলে যেটা হতে পারে সেটা হলো একটা মানুষের রাইট টু প্রাইভেসি হ্যাম্পার করতে পারে। রাইট টু প্রাইভেসির কথা আমাদের সংবিধানের আর্টিকেল 21 বলা আছে। কারণ তুমি যখন একজন মানুষকে লাগিয়ে একটা টেস্ট করবে, হয়তো সে মার্ডার করেছে, সেই জন্য পুলিশ এটা করছে, দেখা গেল সে তার জীবনের প্রথম থেকে কবে স্কুলে গিয়েছিল, কবে কলেজ গিয়েছিল, সবকিছু বলতে শুরু করেছে অবচেতন মনে, সেটা তার রাইট টু প্রাইভেসি হ্যাম্পার করবে। পুলিশের সাথে তার সাথে যে সম্পর্ক, সেটা হলো সে যদি কোনো দোষ করে থাকে সেটার এগেনস্টে তথ্য প্রমাণ জোগাড় করা। তার মানে এটা নয় যে তার সমস্ত প্রাইভেসি পুলিশকে জানতে হবে, সেটা কিন্তু উল্টে আর্টিকেল 21 ভায়োলেট করবে। তাই নো সেলফ ইনক্রিমিনেশন মানে হলো তুমি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না। আর যদি তুমি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দাও, সেটা কিন্তু আদালতের কাছে গ্রাহ্য হবে না। পুলিশকে যদি কেউ কোনো দোষ করে থাকে, সেটা প্রমাণ করার দায় পুলিশের। ঠিক আছে, সেটার কথা বলা আছে নো সেলফ ইনক্রিমিনেশন। জব ডেস্টিনেশনের চ্যানেলে আমার WBCS এর ক্লাস শুরু হচ্ছে, আমি তোমাদের দেবার্ক স্যার, আমার পলিটির ক্লাস শুরু হচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা ক্লাসে জয়েন করো, খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, এবং তোমাদের WBCS এর পাওয়ার যে স্বপ্ন সেটা সফল করো। একটা জিনিস মাথায় রাখবে, WBCS এ কিন্তু ওয়ান লাইনার পড়াশোনা হবে না, এখানে কিন্তু ডিটেল ডিসকাশন করতে হবে, ধরে ধরে অ্যানালিসিস করতে হবে, ক্লজ বাই ক্লজ আমাদেরকে কিন্তু আর্টিকেল গুলো পড়তে হবে। নর্মাল পরীক্ষার ক্ষেত্রে আমরা শুধু প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস পড়ে ছেড়ে দিই, এখানে কিন্তু তোমাকে সাব ক্লজ গুলো পড়তে হবে এবং সেটা অ্যানালিসিস করে বুঝতে হবে, কারণ সেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। প্রিলিতে সবসময় না এলেও মেন্সে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, ইনডেপথ স্টাডি তোমাদের করতে হবে। সবাই সাথে খুব তাড়াতাড়ি জব ডেস্টিনেশনের আমাদের যে প্ল্যাটফর্ম, সেখানে দেখা হচ্ছে আমার WBCS এর ক্লাসে। সবাই খুব ভালো থেকো।